অঞ্জনা দেবীর পরিবারে তার স্বামী বিনোদবাবু, ছেলে সুভাষ এবং ননদ গীতা দেবী থাকতেন। অঞ্জনা দেবী খুবই উদারমনের মহিলা ছিলেন। না হলে কোনো বাড়ির বৌদি তার সমবয়সী ননদকে নিয়ে এতদিন ধরে থাকবে? গীতা দেবীও তার বৌদির প্রতি অনেক কৃতজ্ঞ ছিল। সত্যি বৌদি, তুমি যদি সেদিন আমার মাথায় হাত না রাখতে তাহলে জানি না আজ আমার কি হতো। আমাকে হয়তো পথে পথে ঘুরে বেড়াতে হতো। এভাবে বলছো কেন? তুমি কম কষ্ট তো করোনি। তোমার বিয়ের কয়েক বছরের মধ্যেই স্বামী মারা গেছে, তোমার ছেলে তোমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। এই পরিস্থিতিতে তুমি কোথায় যেতে বলো তো? আরে বাবা মা মারা যাওয়ার পর দাদারাই তো মেয়েদের বাবা মা হয়ে যায়। আমরাই যদি তোমাকে সাপোর্ট না করি তাহলে কে করবে বলো তো? অঞ্জনা, তোমার এই গুণের জন্য আমি খুব খুশি। সত্যি তুমি আমার অসহায় বোনকে এ বাড়িতে আশ্রয় দিয়েছো। তোমার সাপোর্ট না থাকলে আমি এই পরিবারকে জুড়ে রাখতে পারতাম না। এভাবে তুমি সারা জীবন এই পরিবারটাকে জুড়ে রেখো। আমাদের সময় এবার শেষ হয়ে গেছে। আমরা প্রত্যেকেই বয়স্ক হয়েছি। এবার তো বাড়িতে নতুন একটা বৌমা আনতে হবে। সংসার, বংশ সবকিছু তো এগোতে হবে। আমি কবে থেকে ছেলেটাকে বলছি, তোর পছন্দের যদি কেউ থাকে তাহলে বল, আমরা দেখে শুনে তার সঙ্গে বিয়ে দেব। আচ্ছা মা, তোমার কি আমার কথা বিশ্বাস হচ্ছে না? আমি কতবার বলেছি আমার ওরকম কোনো মেয়েকে পছন্দ নেই। তোমাদের পছন্দই আমার পছন্দ। দেখলে তো দিদি, ছেলেটা সব সময় এভাবেই উত্তর দেয়। আমি তো ভাবছি আজ থেকে মেয়ে দেখা শুরু করব। আমাদের এত চেনাশোনা রয়েছে, কোথাও না কোথাও একটা ভালো মেয়ের খোঁজ পেয়েই যাব। কি বলো? তা তো নিশ্চয়ই। তাহলে কাজকর্ম শেষ করে আজকেই বিকেলে বেরিয়ে পড়ি। এভাবেই গীতা দেবী এবং অঞ্জনা দেবী তাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবার কাছে গিয়ে মেয়ের খোঁজ করতে থাকে। কিন্তু কথাই বলে না, বিয়ের ফুল না ফুটলে যতই চেষ্টা করা যাক কিছুতেই কিছু হয় না। এত সম্বন্ধের মধ্যে হয়তো কোনো জনকে সুভাষের পছন্দ হয়েছিল ঠিকই, কিন্তু তাদের কুষ্টির মিল ছিল না। আবার যাদের কুষ্টির মিল ছিল তাদেরকে সুভাষের পছন্দ হচ্ছিল না। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। শেষে অঞ্জনা দেবী এবং গীতা দেবী দুজনেই অসুস্থ হয়ে পড়েন। তখন সুভাষ তাদেরকে বলে, এসব তোমরা কি বলতে চাইছো বলো তো? দেখো, তোমাদের দুজনের ব্লাড প্রেশার কত হাই হয়ে গেছে, আর সুগার লেভেলটাও তো অনেক বেড়ে গিয়েছে। এভাবে নিজেদের শরীরটাকে অসুস্থ করে আমার জন্য মেয়ে খুঁজে বেড়াচ্ছ? এক্ষুনি ওসব বন্ধ করো। আমার ভাগ্যে যদি বিয়ে থাকে তাহলে হবে, আর না থাকলে না হবে। শোনো, কাল সকালে তোমরা দুজনে রেডি থাকবে। আমি তোমাদের দুজনকে নিয়ে মর্নিং ওয়ার্কে যাব। ওরে বাবা, এমনিতেই তো আমার পায়ে ব্যথা, সকাল সকাল আমি এত হাঁটতে পারি না। পিসিমা, আমি তোমাদের কোনো বাহানা শুনতে চাই না। ডাক্তারবাবু বলেই দিয়েছেন অন্তত 2 কিলোমিটার হাঁটতেই হবে। তাই যাও, এখন গিয়ে ঘুমিয়ে পড়ো। সকালে আমাকে যেন আবার তোমাদের ডাকতে না হয়। পরের দিন সকাল সকাল সুভাষ তার মা এবং পিসিকে নিয়ে মর্নিং ওয়াক করতে বেরোয়। এভাবেই বেশ কিছুদিন কাটে। সুভাষ প্রত্যেক দিন তার মা পিসিদেরকে নিয়ে হাঁটতো এবং তাদের সঙ্গে গল্প করত। তাদের এই বয়সে কি কি করা উচিত, কি কি করা উচিত নয়, এসব নিয়েই আলোচনা হতো। তিতলি নামক একটি মেয়ে তার মা মধু দেবীর সঙ্গে সেখানেই মর্নিং ওয়াক করতে আসতো। তারা কয়েকদিন ধরেই সুভাষকে তার পরিবারের সঙ্গে লক্ষ্য করে এবং তিতলি বলে, দেখো মা, আজ 1 সপ্তাহ ধরে আমি এই ছেলেটাকে নোটিস করছি। ও প্রত্যেক দিন ওর পিসি আর মাকে নিয়ে মর্নিং ওয়াক করতে বেরোয়। আচ্ছা, আজকালকার যুগে ছেলেরা কি এরকম আছে যারা বয়স্কদেরকে এত গুরুত্ব দেয়? কি জানি বাবা, এখনকার মানুষ তো বাইরে একরকম, ভেতরে আর এক রকম। ও হয়তো কোনো ট্রেনার হবে, এই বয়স্ক মহিলাদেরকে ট্রেনিং দিচ্ছে। মা, ও তো প্রত্যেকদিন পরিষ্কার ভাবে বলে পিসিমা পিসিমা, মা মা, তাহলে কি করে ট্রেনার হবে? আর তুমি দেখোনি ওরা কি সুন্দর বাড়ির কথা আলোচনা করে? আমার তো মনে হয় ওরা সবসময় একই সঙ্গে থাকে। তাহলে তো আরো সমস্যা। যাদের বাড়িতে পিসিমা থাকে তাদের বাড়ির পরিবেশ কেমন হয় জানিস তো? কেমন আবার হবে? খুবই ভালো হবে। কি সুন্দর সবাই মিলেমিশে থাকে, এসব দেখলেও না ভালো লাগে। এরপর তারা দুই মা মেয়ে বাড়িতে যায়। বাড়িতে গিয়ে তিতলি তার বাবা সুভাষ বাবুকে বলে, বাবা, ওই ছেলেটাকে না আমার বেশ পছন্দ হয়েছে। তোমরা যদি চাও তো একবার ওদের বাড়িতে কথা বলতে পারো। এভাবেই তিতলি বাবা মা সুভাষের পরিবারের সাথে কথা বলে। তাদের প্রস্তাবে সবাই রাজি হয় এবং অঞ্জনা দেবী বলেন, আপনারা যখন রাজি তাহলে আমাদের কোনো সমস্যা নেই। আমিও কয়েকবার তিতলিকে মর্নিং ওয়াক করতে দেখেছি, বেশ ভালো মেয়ে। আঙ্কেল, আমি একটা কথা আপনাদের কাছে পরিষ্কার করে বলতে চাই। আমার বাড়িতে আমার বাবা মা ছাড়া আমার এক পিসি থাকেন। পিসিমা আমাদের পরিবারেরই সদস্য। আপনারা এমনও বলতে পারেন যে উনি আমার দ্বিতীয় মা। আমি আমার মাকে যেমন ভালোবাসি, আমার পিসিমাকেও তেমনই ভালোবাসি। তিতলি যদি আমাদের পরিবারের সিচুয়েশন বুঝে যদি ম্যানেজ করে থাকতে পারে তাহলে আমার বিয়ের কোনো আপত্তি নেই। তিতলি যখন সুভাষের এই প্রস্তাব শোনে তখন সে খুবই খুশি এবং রাজি হয়ে যায় এবং দেখতে দেখতে তাদের দুজনের বিয়ে হয়।
বিয়ের পর 1-2 মাস বেশ ভালোভাবেই কাটছিল, কিন্তু ধীরে ধীরে এসব সিচুয়েশন তিতলির অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। এমনই একদিন রবিবার বাড়িতে সবাই একটু দেরি করে ঘুম থেকে ওঠে এবং গীতা দেবী বলেন, বৌদি আজকে অনেক দেরি হয়ে গেল বলো। হ্যাঁ দিদি, আসলে রবিবার তো, আজকে হাঁটতে যাওয়া নেই, তাই একটু দেরি হয়ে গেল। দাঁড়াও, আমি জল খাবারটা বানিয়ে দিই, তারপর বৌমা উঠলে দুপুরের খাবার দাবারের ব্যবস্থা করবে। এরপর অঞ্জনা দেবী খাবার বানায় এবং সবাই মিলে খাবার খেয়ে নেয়। আরো কয়েক ঘন্টা পর তিতলি ঘুম থেকে ওঠে। তখন গীতা দেবী বলেন, কি ব্যাপার বৌমা, আজ এত বেলা হয়ে গেল যে? আসলে পিসিমা, আজকে রবিবার, তাই আপনার ছেলে বলছিল এখন উঠে কি করবে, এখন একটু ঘুমাও, আর আমি সেজন্যই ঘুমিয়ে পড়লাম, আর দেখি এত বেলা হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, ও একদিন এরকম বেলা হয়ে যায়। বৌমা, টেবিলে তোমার ব্রেকফাস্টটা রাখা আছে, খেয়ে নাও। বৌমা তো এই ঘুম থেকে উঠলো, ওর কি আর এখন খিদে পেয়েছে? হ্যাঁ, তো বেলা হয়ে গেছে, ততক্ষণ দুপুরের খাবারের ব্যবস্থাগুলো করে দাও, একসঙ্গে দুপুরের খাবার খেয়ে নেবে। গীতা দেবীর কথা শুনে তিতলি মনে মনে খুবই বিরক্ত হয়। এমন সময় সুভাষ তার জন্য কফি করে আনে। কফি দেখে তিতলি বলে, থাক থাক, আমি আর কফি খাবো না, এত বেলা হয়ে গেল, আমি ঘুমিয়েছিলাম, আমার কি এখন আর খিদে পেয়েছে? এই বলে সে রেগে উঠে চলে যায় এবং রান্না করতে থাকে। দুপুরে সবাইকে খেতে দিয়ে তিতলি বলে, মা, মাছের ঝোলটা ভালো হয়েছে? হ্যাঁ বৌমা, মাছের ঝোলটা খুব সুস্বাদু হয়েছে। দিদি, তুমি এক পিস মাছ খাও, দেখো খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, মাছটা ভালোই হয়েছে, তবে এই ডাঁটাটা সেদ্ধ হয়নি, কেমন একটা কাঁচা কাঁচা গন্ধ ছাড়ছে। ঠিক বলেছো পিসিমা, ডাঁটাটা আর একটু সেদ্ধ হলে ভালো হতো। পিসিমা, তুমি তরকারিটা খেও না, নাহলে তোমার শরীরটা আরো খারাপ হতে পারে। এ কথা শুনে তিতলি আরো রেগে যায় এবং সে তার মাকে ফোন করে বলে, জানো মা, এই পিসিমা তো দিনকে দিন সমস্যা বাড়াচ্ছে, আজ এই পছন্দ নয়, কাল ওই পছন্দ নয়, প্রত্যেক কথাতে আমার খুঁত ধরছে। আমার শাশুড়ি এত কথা বলে না, যত কথা পিসি শাশুড়ি বলে। কি হলো, তুমি চুপ করে আছো কেন মা? আমি আর এখন কি বলবো বল, বারবার করে বলেছিলাম যে বাড়িতে পিসি শাশুড়ি থাকে সে বাড়ির পরিবেশ কেমন হয়। বিয়ের আগে আমিও জয়েন্ট ফ্যামিলিতে এসেছিলাম, তোর পিসি ঠাকুমা জেঠিমা সবাই আমাকে কাজ করিয়ে করিয়ে অস্থির করে রাখতো। আবার সন্ধ্যাবেলা তোর বাবা এলে তার কানে আমার নামে বিভিন্ন রকমের কথা বলতো। এই জ্বলন যে আমি কতদিন সহ্য করেছি। আমি কি করে জানবো মা, আমার তো মনে হয়েছিল যে এরা খোলা মনের মানুষ, কিন্তু এভাবে প্রত্যেক কাজে ভুল ধরবে আমি তো বুঝতে পারিনি। তোর জন্মের পর থেকে আমি আলাদা হয়ে গেলাম, তুই কি করে জানবি আমার ফ্যামিলির কি যন্ত্রণা? এবার কি করবি দেখ, এত সহজে তো তুই আর ওই বুড়িকে বাড়ি থেকে তাড়াতে পারবি না, কারণ জামাই বাবা বিয়ের আগেই বলে দিয়েছে পিসিকে ও মায়ের মতো ভালোবাসে। মায়ের মতো ভালোবাসে বললেই হলো, দেখো না আমি কি করি। কয়েকদিন পর তিতলি একটি কালো রঙের গ্রাউন্ড পরে সুভাষের সঙ্গে পার্টিতে বের হচ্ছিল। এমন সময় গীতা দেবী তাকে বলেন, আরে বৌমা, তুমি এভাবে কালো রঙের জামা পরেছো কেন? লাল, হলুদ, গোলাপি এই রঙগুলো তোমাকে বেশ ভালো মানায়, আর এমনিতেও কালোটাকে কেউ ভালো চোখে দেখে না। অনুষ্ঠানে যাচ্ছ যখন, তাহলে একটা সুন্দর রঙের শাড়ি পরলেই তো ভালো লাগতো। গীতা দেবীর এই কথাতে তিতলি আর নিজেকে সামলে রাখতে পারে না এবং বলে, পিসিমা, অনেক হয়েছে, আপনি আর কতদিন এভাবে আমার প্রত্যেক কাজে বাধা দেবেন বলুন তো? প্রত্যেকটা কথাই আপনাকে দোষ ধরতে হবে? এই ড্রেসটা কি এমন খারাপ? আর সব থেকে বড় কথা হলো, আপনি আমাকে বাধা দেবার কে বলি? আপনাকে কে এত বেশি অধিকার দিয়েছে? তিতলি, তুমি এসব কি বলছো? ভেবে দেখেছো তুমি কাকে কি বলছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ভেবে দেখেছি, আমি তোমার বাড়ির এক্সট্রা মেম্বারকে বলছি। এজন্যই তো বলি, কেন নিজের ছেলে ওনাকে এভাবে বাড়ি থেকে তাড়িয়ে দিল? ওদের সংসারে নিশ্চয়ই উনি এভাবে ফোড়ন দিতেন, কে এত সহ্য করবে শুনি? আর আমি বুঝতে পারছি না যে আমার নিজের শাশুড়ি যখন কোনো প্রবলেম নেই, তাহলে আপনার এত কিসের প্রবলেম? শুনুন, আপনি এবার আপনার নিজের বাড়িতে যান, ভাইপো সংসারে আর কতদিন থাকবেন? তিতলির কথা শুনে সুভাষ তাকে জোরে একটা চড় মারে। এরপর তিতলি কাঁদতে কাঁদতে নিজের ঘরে চলে যায়। এই ঘটনা ঠিক 1 সপ্তাহ পর একদিন গীতা দেবী সবার কাছে এসে বলে, দাদা, আজ আমার ছেলে বরুণ আমাকে আনতে স্টেশনে আসছে, আমি আজকেই বেরোবো। তুমি এভাবে চলে যাবে? আরে বৌদি, আমি চলে যাচ্ছি এটাতে সবার জন্য আনন্দের। বৌমা সেদিন ওভাবে বলছিল বলে আমি বরুণকে ফোন করলাম, আর দেখো আমার ছেলে আমাকে আনতে রাজি হয়ে গেছে। একদিক থেকে দেখতে গেলে ভালোই হয়েছে, আমি আবার আমার সংসারে ফিরে যাব, বুড়ো বয়সটা নাতি নাতনিদের সঙ্গে শান্তিতে কাটাতে পারবো।
পিসিমা চলো আমি তোমাকে স্টেশনে ছেড়ে আসি। না বাবা, বরুণ এমনিতেই নিজের ভুলের জন্য অনেক লজ্জিত, সেজন্য ও এ বাড়িতে আসেনি। এখন তুই স্টেশনে গেলে ও তোর কাছে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না, তাই ও বারবার আমাকে বলে দিয়েছে আমি যেন একাই যাই। এভাবেই গীতা দেবী সবার কাছ থেকে বিদায় নেয় এবং চলে যান। এরপর থেকে তিতলির আনন্দের সীমা থাকে না। 1 মাস কেটে যায়, কিন্তু মনে মনে সে নিজের আচরণের জন্য লজ্জিত হয়। প্রতি বছর সুভাষের জন্মদিনে তার বাড়ির লোকজন কোনো না কোনো অনাথ আশ্রমে টাকা পয়সা দান করে থাকেন। এবছর অঞ্জনা দেবী ঠিক করেন যে কোনো একটা বৃদ্ধাশ্রমে টাকা দান করবেন। এই জন্যই জন্মদিনের সকালে সবাই মিলে বৃদ্ধাশ্রমে যায়। সেখানে গিয়ে টাকা দান করতে শুরু করে। তারা খুবই অবাক হয়ে যায়। বৃদ্ধ মানুষদের ভিড়ের মধ্যে গীতা দেবী বসে আছে। তার কাছে গিয়ে তিতলি বলে, পিসিমা আপনি এখানে? কিন্তু আপনি তো বলেছিলেন, তার মানে সেসব কথা আপনি ও বাড়ি থেকে চলে আসার জন্য বলেছিলেন। দেখো বৌমা, আমার স্বামী নেই, তাই আমি জানি স্বামী স্ত্রীর সম্পর্কের কি মর্যাদা। আমি কখনো চাই না আমার জন্য তোমাদের স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা হোক, তোমাদের সংসারে অশান্তি হোক। সেজন্যই আমি বাড়ি ছেড়ে চলে এসেছি। আমি তো সারা জীবন ও বাড়িটাকে নিজের বাড়ির মতো মনে করেছি, সেজন্য তোমাকেও নিজের মেয়ে ভেবে বাধা দিতাম। বিশ্বাস করো, তোমাকে ছোট করার জন্য বা বিরক্ত করার জন্য আমি এসব করতাম না। আমাকে ক্ষমা করে দিন পিসিমা, আমি আপনাকে অনেক কষ্ট দিয়েছি। আসলে যেগুলো আমি করেছি শুধুমাত্র আমি একজন স্বার্থপর বলে। আজ আপনার এই দশার জন্য শুধুমাত্র আমি দায়ী। এভাবেই তিতলি তার নিজের ভুল বুঝতে পারে এবং সে গীতা দেবীর কাছে ক্ষমা চায়। সেদিনই তারা গীতা দেবীকে বুঝিয়ে সুঝিয়ে আবার বাড়িতে ফিরিয়ে নিয়ে যায়। এরপর তিতলি আবারও সবার সঙ্গে হাসি খুশি ভাবে থাকতে শুরু করে। পল্লবী দেবী তার 2 বৌমা রিনা, টিনা এবং 2 ছেলে রোহন, তন্ময় এবং 1 মেয়ে কৌশানী আর 2 নাতনি পিঙ্কি আর রিঙ্কিকে নিয়ে বসবাস করে। পল্লবী দেবীর 2 ছেলে গ্রামে দিনমজুরের কাজ করে আর সেখান থেকেই সংসার চলে। কিন্তু 2 ভাই মিলে রোজ 400 টাকা করে উপার্জন করতে পারে, তাতে যেমন তেমন করে সংসার চলতো। তাদের আর্থিক অবস্থাও ঠিক একটা ভালো ছিল না, যার কারণে শীতকালে তাদের না খেয়ে দিন কাটাতে হচ্ছিল। একজন গরিব মানুষ এই শীতকালে না খেলে হয়তো দিন কাটিয়ে দিতে পারবে, কিন্তু যাদের কাছে গায়ে দেওয়ার মতো কোনো কম্বল নেই, সোয়েটার নেই, তারাই একমাত্র বোঝে শীতে রাত কাটানো কত কষ্টের। তাদের একটিমাত্র ছেঁড়া পাতলা কম্বল ছিল, আর তা গায়ে দিয়েই পরিবারের সকলকে একসঙ্গে ঘুমোতে হতো এবং তাতেই রাত কাটাতে হতো। এমনই একদিন, বাবা ও বাবা, আজ কিন্তু আমাদের জন্য কিছু মাছ মাংস কিনে নিয়ে আসবে, রোজ রোজ সবজি ভাত খেতে ভালো লাগে না। হ্যাঁ বাবা, পিঙ্কি দিদি ঠিকই কথা বলেছে, তুমি আমার জন্য আজকে মাংস কিনে আনবে, আর পারলে আমার জন্য একটু সন্দেশও নিয়ে আসবে বাবা। জানো তো, ওই আমার পাশের গ্রামে এক বন্ধু আছে না, যার সাথে আমি রোজ খেলাধুলা করি, ও কত ভালো, ওর বাবা মা কত ভালো, ও বাবা মাকে যা চায় তাই কিনে এনে দেয়। তাহলে আমরা যা বলি তুমি আমাদের কেন কিনে এনে দাও না বাবা? বলো বলো, কেন এনে দাও না? এই, তোদের মুখে বড্ড বড় বড় কথা হয়েছে দেখছি, চুপ কর একদম। তোরা সবাই দেখতে পাচ্ছিস না বাবা কত কষ্ট করে তোদের জন্য রেশন পত্র কিনে নিয়ে আসছে? এই শীতে কোনো কাজই হচ্ছে না ঠিক মতো, তার মধ্যেও তোদের বাবা তোদের জন্য এত কিছু করছে, তাদেরও তোদের চাহিদা কোনো শেষই হচ্ছে না। হ্যাঁ দিদি, তুমি একদম ঠিক কথা বলেছো, এদের যত দেয়া হয় ততই মাথায় উঠে নাচে, আর শুধু চাই আর চাই। এবার আবার এদের প্রত্যেকদিন খাবার দাবারে মাছ মাংস চাই, কখন যে কি বলে কে জানে, কিছুই বোঝে না, শুধু বললেই হলো ব্যাস। আর এইসব বলার পর শুধু কান্নাকাটি করে, আর ওরা ভাবে কান্নাকাটি করলে সব পেয়ে যাবে। ওহো বৌমারা, তোমরা দুজনে বাচ্চা দুটোকে এমন করছো কেন? তোমরা তো সবই জানো ওরা তো বাচ্চা, ওরা বায়না করবে না তো কে করবে? ওরাই তো ঝোঁক ধরবে না এইসব জিনিসের। তাছাড়া ওরা যেসব বায়না করছে সেই সব বায়না বোঝার মতো তো ওদের ক্ষমতা নেই, তাহলে তোমরা ওটা নিয়ে রেগে যাচ্ছ কেন? এমন হলে চলবে নাকি? মা, দেখতে পাচ্ছেন না, আপনি তো শুনতে পাচ্ছেন ওরা কি বলছে আর কি সব বায়না করছে, তাতে কি আপনি ওদের বোঝানোর কথা বলছেন? দেখুন না, মাছ মাংস খাবার কথা বলছে, ওরা তো সবই দেখতে পাচ্ছে ওদের বাবা কিরকম ভাবে রোজগার করে আনছে, দুবেলা দুমুঠো খাবার জোগাড় করছে, তবুও ওরা এরকম কথা বলে, কোনো কথা শোনে না। বৌমা, এত রেগে যেও না, আমি ওদের দুজনকে বুঝিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, ওদের গায়ে হাত তুলবে না একদম, তাহলে কিন্তু আমার থেকে ভালো কেউ হবে না, আমি কিন্তু অনেক রেগে যাব। আচ্ছা রিঙ্কি, পিঙ্কি মা, তোমরা দুজনে আমার কাছে এসো, আমি তোমাদের একটা গল্প শোনাবো। এইভাবেই বুঝিয়ে সুঝিয়ে ঠাম্মা তাদের দুজনকে কাছে টেনে নেয়।
এমনভাবেই দেখতে দেখতে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায়। একদিন প্রচণ্ড ঠান্ডার কারণে পিঙ্কির খুব শরীর অসুস্থ হয়ে পড়ে, যার কারণে বাড়ির সকলে অনেক চিন্তায় পড়ে যায়। মা, কি করব বলুন তো? আমি তো কিছুই বুঝতে পারছি না। দিনের পর দিন এই কনকনে শীতে আমাদের পিঙ্কি দেখুন অসুস্থ হয়ে যাচ্ছে, কিভাবে পড়ে রয়েছে। ওর তো জ্বর, আমি তো মেয়েটাকে এভাবে ফেলে রাখতে পারি না। আর এরকম ভাবে পড়ে আছে, আমি দেখতেও পারছি না। কি করব বলুন না মা, কি করব? বৌমা, আমি তো ওকে ওই রকম ভাবে দেখতে পারছি না, কি জানি বাচ্চা মেয়েটার কি হলো। মা পিঙ্কি, তুই চিন্তা করিস না মা, আমি তোর পাশে সবসময় বসে আছি, তোর কিছু হতেই দেব না। এই বাবা রোহন, শোন না, তুই বাবা আগে বাড়িটাকে মেরামত করার চেষ্টা কর। এই কনকনে শীতের আবহাওয়া, এই শীতের ঠান্ডা হাওয়ার প্রভাবে পুরো শরীরটা পড়ে যাচ্ছে, যার কারণে আমাদের রক্ত পুরো ঠান্ডা করে দিচ্ছে। এরা তো বাচ্চা, এরা কিভাবে এত শীত সহ্য করবে বল? মা, আমরা কি আর চেষ্টা করছি না বলো? সবাই তো দেখতেই পাচ্ছে রোজের 400 টাকা করেই পাই, আর তা দিয়েই তো সংসারের মালপত্র কিনে নিয়ে আসি। আর ওই টাকা থেকে তো কিছু টাকাই বাঁচে না যে আমরা এই বাড়িটা মেরামত করব। আচ্ছা ঠিক আছে, আজকে আমরা কাজে বেরোচ্ছি, দেখছি। রোহন, চল আজকে আমরা তাড়াতাড়ি কাজে বেরিয়ে পড়ি, আর ওখান থেকে যা টাকা পাবো তা দিয়ে প্রিয়াঙ্কাকে ডাক্তারখানা নিয়ে যাব। না হলে মেয়েটা এইভাবে কতদিনই বা পড়ে থাকবে? দিনের পর দিন তো দেখছি আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়ছে। এই বলেই তারা দুই ভাই কাজে বেরিয়ে যায়। এদিকে তার দুই বৌমা এবং শাশুড়ি মা রিঙ্কি সকলে পিঙ্কিকে জড়িয়ে ধরে বসে থাকে। কনকনে শীতের প্রভাবে পিঙ্কির শরীর আস্তে আস্তে কমজোর হয়ে পড়েছিল, আর রাত হলে তো তাকে আর কোনো ভালো স্বাভাবিক অবস্থায় নিয়ে আসা যেত না। পরের দিন রোহন আর তন্ময় 400 টাকা কাজ করে নিয়ে আসে। সেই টাকা দিয়ে পিঙ্কিকে ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তার দেখিয়ে ওষুধপত্র খেয়ে কিছুদিনের মধ্যেই পিঙ্কি একটু সুস্থ হয়ে ওঠে, কিন্তু ডাক্তারবাবু পিঙ্কিকে সবসময় গরম কাপড়ের মধ্যে থাকতে বলে। এই কথা শুনে তারা চুপচাপ চলে আসে। তারপর বাড়িতে এসে রোহন আর তন্ময় এই সব কথা শোনায় বাড়ির সকলকে। মেয়ের কারণে সকলেই চিন্তিত হয়ে পড়ে অনেকটা। কিভাবে শীতের হাত থেকে বাঁচবে এটাই সকলে ভাবতে থাকে। দিদি, ও দিদি, আমি একটা কথা বলি না, ওই পাশের প্রতিবেশীর কাছে একটা গরম হিটার রয়েছে, আর ওদের বাড়িতেও অনেক কটা কম্বল আছে। তুমি একটা গিয়ে চেয়ে নিয়ে আসতে পারো তো দিদি? যদি তারা দিয়ে দেয় তাহলে পিঙ্কির গায়ে ঢাকা দেওয়া যাবে। ঠিক আছে টিনা, তোর কথাতে আমি ওদের বাড়ি যাচ্ছি, কিন্তু আমার মনে হচ্ছে না ওরা কিছুই দেবে। ওরা দেখবি কম্বল আর হিটার কিছুই দেবে না। ওরা খুবই অহংকারী, গরিব মানুষ দেখলে অহংকার দেখায়। আমি জানি না ওরা আদপে কিছু দেবে নাকি, তবু আমি যাচ্ছি, একবার চেয়ে দেখি। হ্যাঁ বৌমা, তুমি বরং তাই করো। তন্ময় বাবা, তুই দেখ না, কোথাও থেকে যদি কাঠকুটো জোগাড় করে আনতে পারিস তাহলে বাড়ির ভেতরে একটু ছোট্ট করে আগুন জ্বালাবো, তাতে বাড়িটা গরম থাকে। আর ওই গরম তাপের প্রভাবটা পিঙ্কির গায়ে পড়লে সেও অনেকটা সুস্থ বোধ করবে। মায়ের কথা মতো তন্ময় কাঠ পাতা খুঁজতে বেরিয়ে পড়ে। কাঠ কাটবে বলে সে জঙ্গলে যায়। সেখানে বড় বড় বোর্ড মারা ছিল, আর বোর্ডের গায়ে লেখা ছিল জঙ্গলে গাছপালা কাঠ কাটা একদমই বারণ। গাছপালা ও কাঠ কিছুই কাটতে পারবে না, সেটা আইনতভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। এই কারণেই তন্ময় খালি হাতে ফেরে, মন খারাপ করে বাড়িতে ফিরে আসে এবং বাড়িতে এসে এই ঘটনার কথা সকলকে বলে। এদিকে রিনাও পাশের প্রতিবেশীর কাছে সাহায্য চাইতে যায়। বলছি দিদি, দয়া করে তোমাদের ওই ঘর গরম করে রাখার হিটারটা একবার দেবে? আসলে আমার মেয়ের শরীর খুব অসুস্থ এই ঠান্ডার কারণে, ও চলাফেরা করতে পারছে না। ডাক্তারবাবু বলেছে ওকে গরম কাপড়ের মধ্যে রাখতে। আমাদের কাছে তো গরম হিটার বা গরম কম্বল কিছুই নেই, তাই দয়া করে যদি একটু সাহায্য করো তাহলে অনেক উপকার হয় দিদি। কি, তোর মতো এমন ভিখারিকে আমি কেন দেবো আমাদের ওই হিটার? কেন হিটার দিতে যাব? আমি যদি তোকে এই গরম হিটার দিই তাহলে আমার কাছে শত শত ভিখারি এসে গরম হিটার আর গরম কম্বল চাইবে। আমি কি সকলকে তখন সেই আমার কম্বল আর হিটার বিতরণ করতেই থাকবো? আমার পয়সাগুলো কি তোদের জন্য রেখে দিয়েছি যে আমি তোদের পিছনে উড়িয়ে চালিয়ে দেবো? যা যা বলছি এখান থেকে যা। দিদি, দয়া করে আমাদের উপর একটু দয়া করুন। আমার কথা না ভাবলেও চলে, ছোট বাচ্চা মেয়েটার মুখের দিকে তাকিয়ে যদি একটু দয়া করে দিন তাহলে আমার মেয়েটা অনেকটা সুস্থ হয়। ছোট বাচ্চা মেয়েটার মুখের দিকে তাকিয়ে একটু দয়া করুন। আমার মেয়েটা যে অনেক অসুস্থ, ওকে বাঁচানো যাবে না যদি গরম কম্বল না পাই। দয়া করুন, দয়া করে একটু সাহায্য করুন। রিনা এরকম ভাবে কাকুতি মিনতি করতে থাকে। প্রতিবেশী তাকে উল্টোপাল্টা কথা শুনিয়ে দেয়, তাকেও বাড়ি থেকে বার করে দেয়, যার কারণে রিনা মন খারাপ করে বাড়ি ফিরে আসে। রিনা কি করবে না করবে কিছুই বুঝতে পারছিল না। তখন রিনা টিনাকে বলে, টিনা বলছি শোন না, রাস্তার পাশে কিছু শুকনো পাতা পড়ে থাকতে দেখেছিলাম, চল ওইগুলোই কুড়িয়ে নিয়ে আসি। ঠিক আছে দিদি, চলো তাই চলো। ওই পাতাগুলোর কারণে আমাদের বাড়ির ভেতরটা একটু গরম থাকবে, তাহলে পিঙ্কির পক্ষেও সেটা অনেক উপকারী হবে। এই বলে টিনা আর রিনা দুই বউ মিলে পাতা ঝাড় দিতে যায় এবং সেখান থেকে কিছু শুকনো পাতা নিয়ে আসে। তারপর সেটা উঠানে জ্বালিয়ে দেয়। সেটা জ্বালাবার পর পিঙ্কি একটু হলেও আরাম অনুভব করে, কিন্তু সেই শীতের মধ্যে সেই পাতাও বরফের কারণে ভিজে যায়। এরকম ভাবে দেখতে দেখতে আরো 2 দিন কেটে যায়। 2 দিন পর রোহন আর তন্ময় কাজে যায়। তারা যখন টাকা নেওয়ার জন্য মালিকের কাছে টাকা চায়
তখন তারা দেখে তাদের মালিক শ্রমিকদের টাকা আর কম্বল বিতরণ করছে। এটা দেখে তারা দু ভাই অনেক খুশি হয়ে যায়। রোহন, ওই দেখ মালিক কম্বল বিতরণ করছে। যাক, তাহলে এবার খুব ভালোই হলো। পিঙ্কির আর কোনো অসুবিধাই হবে না। এই কম্বল দুটো নিয়ে গিয়ে পিঙ্কির গায়ে ভালো করে চাপিয়ে দেবো। আর আজকের পর থেকে আশা করি কারোর আর অসুবিধাই হবে না। দেখবি, এই দুটো কম্বল পেয়ে না বাড়িতে সকলে খুব খুশি হবে। হ্যাঁ তন্ময়, তুই একেবারে ঠিক বলেছিস। মালিক যে আমাদের কত বড় উপকার করছে মালিক নিজেও জানে না। এর বদলে কিন্তু মালিককে আমরা ধন্যবাদ জানাবো। হ্যাঁ, এই বলে তারা দুই ভাই লাইনে দাঁড়িয়ে পড়ে। তাদেরও কম্বল আর টাকা মালিক তাদের দিয়ে দেয়। মালিক যখন তাদের দুই ভাইকে টাকার কম্বল দেয়, তারা মালিককে অনেক ধন্যবাদ জানায়। সেই টাকা নিয়ে তারা দু ভাই মিলে গরম একটা হিটারের দোকানে চলে যায়। আজকে কিন্তু আমাদের পরিবারের জন্য হিটার কিনতে হবে। পাড়া প্রতিবেশী আর কতই বা সাহায্য করবে, আর কেউ কতই বা দেবে। আমাদের যা করার আমাদের নিজেদেরকেই করতে হবে। পিঙ্কিকেও তো সুস্থ করে তুলতে হবে। হ্যাঁ রোহন, তুই ঠিক বলেছিস। যেমন করেই হোক না কেন, বাচ্চা মেয়েটাকে সুস্থ করে তুলতেই হবে। এই কনকনে শীতে পিঙ্কিকে না, আমাদের পরিবারের সকলকেই সুস্থ রাখতে হবে। এই বলে তন্ময় আর রোহন দোকান থেকে একটা হিটার কিনে নেয়। তারপর তারা ওই হিটার নিয়ে বাড়িতে যায়। নতুন হিটার আর কম্বল দেখে পরিবার সকলে অনেক খুশি হয়ে যায়। তখন পল্লবী দেবী বলে, বাবা রোহন, তন্ময়, তোরা আমাদের জন্য হিটার কিনে নিয়ে এসেছিস, কিন্তু বাবা হিটারের তো অনেক দাম। তার সঙ্গে কম্বল, তোরা কম্বলও পেলি? কি করে কিনলি বাবা? তা তো অনেক দাম। এত টাকা কোথায় পেলি? মায়ের কথা শুনে তন্ময় আর রোহন পরিবারের সকলকে সমস্ত ঘটনা খুলে বলে। তারপর তাদের বাড়িতে গরম হিটার চালিয়ে দেয় এবং নতুন কম্বল পিঙ্কির গায়ে দিয়ে দেয়। পিঙ্কি বাবাকে বলে, বাবা, আজ সত্যি আমার অনেক খুশি হয়েছে। জানো বাবা, আমার সব বন্ধুদের বাড়িতে এরকমই একটা গরম হিটার রয়েছে। ওদের বাড়িতে ঢুকলে শীতকাল বলে মনেই হয় না, কি সুন্দর গরম থাকে। কিন্তু ওদের বাড়িতে তো দারোয়ানরা ঢুকতেই দেয় না। আজ আমাদের বাড়িতেও একটা এরকম হিটার চলে এসেছে বাবা। এবার আমরাও আর বাড়িতে কাউকে ঢুকতে দেব না। না পিঙ্কি, ওরকম কথা বলতে নেই। দেখো, যে যেমনই ব্যবহার করুক না কেন, আমাদের সকলের সাথে ভালো ব্যবহার করতে হবে, তাই না? তোমরা সবসময় সকলের সাথে ভালো ব্যবহার করবে, তাহলে তোমাদেরকে সকলে ভালোবাসবে। আর হ্যাঁ, এখন তুমি কথা বলো না, চুপচাপ ঘুমিয়ে পড়ো। এই হিটার তোমার বাবা তোমার জন্যই কিনে এনেছে। মায়ের মুখে এইসব কথা শুনে পিঙ্কি অনেক খুশি হয়ে যায়। এরকম ভাবেই গরিব পরিবারে নতুন হিটার আসার ফলে সেদিনের পর থেকে তারা হাসি খুশিতে দিন কাটাতে থাকে।